হাতে মাত্র ভাই 2 মাস পড়ে আছে, এই জুলাই আর এটা হচ্ছে ভাই অগাস্ট। কারণ সেপ্টেম্বরে হচ্ছে ভাই ফার্স্ট উইকে হচ্ছে সেমিস্টার 1 এর পরীক্ষা। তাই আমাদের হাতে কিন্তু বিশাল কিন্তু টাইম নেই। তাই আমাদের আগে জানতে হবে যে এক্সাম প্যাটার্ন কেমন। আমরা কি করি, একটা বই কিনি, শুধুমাত্র আমরা কনসেপ্ট শুধুমাত্র র্যান্ডামলি ভাবে পড়ে যাই। এতে সিলেকশন হবে না, এতে ভালো মার্কস হবে না। আমাদের এখন স্মার্ট স্টাডি করতে হবে। টোটাল 7খানা পয়েন্ট যদি তোরা খুব ভালো করে মেনে থাকিস, আমি ভাই কথা দিচ্ছি অ্যাকাউন্টেন্সি তোদের লাইফে বহুত 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 পরিমাণে ইন্টারেস্টিং হবে। অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল এক্সাম সেমিস্টার 1 সেখানে কিন্তু 40 কিন্তু উঠবে। যে এই 7খানা পয়েন্ট আমি বলে চলে গেলাম, বাট তোদের জন্য, এই যে ভাই অ্যান্ড বোনদের জন্য কি কি আমরা করব, কি কি আমরা প্ল্যান করলাম তোদের জন্য, এবার দেখ। এই যে সেই গিফট যেটা আমরা প্ল্যান করলাম ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য। সো হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি হচ্ছে জয় স্যার। আজকে হচ্ছে এমন একটা প্রবলেমের সলিউশন নিয়ে চলে এসেছি যে প্রবলেমটিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রত্যেকটা স্টুডেন্ট ফেস করছে। স্যার সেই প্রবলেমটা কি? যেদিন থেকে ক্লাস 11 এর স্টুডেন্টরা কমার্সকে একবার চুজ করে ফেললো তাদের লাইফে, তারা ফিল করলো যে স্যার আমরা কস্ট অ্যান্ড ট্যাক্স, ইকোনমিক্স, বিজনেস স্টাডি আর সিএলপিএ এই সমস্ত সাবজেক্টকে আমরা খুব ভালো মতন পড়তে পারছি, হ্যাঁ কি না? কেন? কারণটা হচ্ছে কস্ট অ্যান্ড ট্যাক্সে অর্ধেক থিওরি অর্ধেক প্র্যাকটিক্যাল, পুরোপুরি বিজনেস স্টাডি হচ্ছে ফুল থিওরি সাবজেক্ট, তাই আমরা পড়তে পারছি। বাট কমার্সের যেটা কোর সাবজেক্ট, কমার্সের যেটা পুরোপুরি মেন যে সাবজেক্ট, কমার্সের জান বলা হয় সেই সাবজেক্টকে, जिसका नाम है অ্যাকাউন্টেন্সি, সেই সাবজেক্টটিকে উল্টা পাল্টা ভুল ভাল অ্যাপ্রোচ নিয়ে তারা পড়ছে, হ্যাঁ কি না? তারা জানেই না যে অ্যাকাউন্টেন্সির বেস্ট অ্যাপ্রোচ কি পড়ার। অ্যাকাউন্টেন্সির যখন পড়া স্টার্ট করে স্টুডেন্টরা বা বিভিন্ন কোচিং বিভিন্ন স্কুল, তারা কি করবে, অ্যাকাউন্টেন্সির যে উপর থেকে পড়াবে তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড নলেজ, তার পিছনে যে কনসেপ্ট, তার পিছনে যে লজিক, যে ওই কনসেপ্টটা প্র্যাকটিক্যাল লাইফে, ওই কনসেপ্টটা বিজনেসের মধ্যে কোথায় লাগবে, তারা পুরোপুরি ইগনোর দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ কি না? আমার সাথে একমত তো ভাই? তোরা এইভাবে করছিস যে অ্যাকাউন্টেন্সির কোনো কনসেপ্টকে আমরা শুধুমাত্র নোটস লিখে বাড়ি নিয়ে চলে যাচ্ছি, সেটাকে আমরা মাগাপ করছি, মুখস্থ করছি। আমরা কি ভাববো যে স্যার বাও আমরা 40 আউট অফ 40 পেয়ে যাব। হবে না, এতে হবে না। মেন হচ্ছে অ্যাকাউন্টেন্সি পড়ার একটা বেস্ট অ্যাপ্রোচ রয়েছে। তাই আজকের ভিডিওর টাইটেল হচ্ছে গাইস যে বেস্ট অ্যাপ্রোচ টু স্কোর 40 আউট অফ 40 ইন অ্যাকাউন্টেন্সি। দেখ মার্কস তো দূরের কথা, সে 40 পাস, 38 পাস, 37 পাস সেটা পরের কথা ভাই, কিন্তু মেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্সির হাতে খড়ি হচ্ছে ভাই ক্লাস 11-এ। আমাদের অ্যাকাউন্টেন্সির ক্লাস 11-এ হচ্ছে বলা হয় গোড়া, বেসিক। আর যদি আমাদের বেসিক যদি একবার শেষ হয়ে যায়, তাহলে আমাদের যে প্রফেশনাল যে কোর্সগুলো বিকম, বিবিএ, সিএ, সিএস, সিএমএ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে ভাই, ঠিক আছে? তাই আমাদের ক্লাস 11-এ অ্যাকাউন্টেন্সির যে বেসিক যে ক্লাসটা, ক্লাস 11 তাকে আমাদের পুরোপুরি মজবুত করতে হবে, হ্যাঁ কি না? তাই আজকে আমি শিখাবো যে এমন কোন কোন বেস্ট অ্যাপ্রোচ, এমন কোন কোন জিনিসকে মানলে এই 2 মাসের মধ্যে, কারণ আমরা সবাই জানি যে হাতে মাত্র ভাই 2 মাস পড়ে আছে, এই জুলাই আর এটা হচ্ছে ভাই অগাস্ট। কারণ সেপ্টেম্বরে হচ্ছে ভাই ফার্স্ট উইকে হচ্ছে সেমিস্টার 1 এর পরীক্ষা। তাই আমাদের হাতে কিন্তু বিশাল কিন্তু টাইম নেই, হ্যাঁ কি না? এবার হচ্ছে তাই স্যার আপনি একটু বলুন যে অ্যাকাউন্টেন্সি আমরা কোন কোন বেস্ট অ্যাপ্রোচ নিতে পারি, যাতে আমরা স্কোর তো খুব ফুল মার্কস তো করবোই, তার সাথে সাথে অ্যাকাউন্টেন্সি আমাদের একটা ভালোবাসার সাবজেক্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? আর ইন্টারেস্টিং তো বহুত, অ্যাকাউন্টেন্সি ভাই বহুত ইন্টারেস্টিং সাবজেক্ট, হ্যাঁ কি না? তাই টাইমটাকে ওয়েস্ট না করে আমরা মেন মুদ্রা কথার মধ্যে আসি, ঠিক আছে? দেখ ভাই, অ্যাকাউন্টেন্সিকে প্রথম যে পয়েন্টটা তোকে মানতেই হবে সেটা হচ্ছে কি, আমাদের ফ্রম বেসিক টু অ্যাডভান্স কভার দ্য এন্টায়ার সিলেবাস। যখনই ক্লাস 11-এ সেমিস্টার 1-এ আমরা উঠলাম, যেই শুনতে পেলাম যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 1-এ শুধুমাত্র এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন আসবে, সেদিন থেকে বিভিন্ন কোচিং বিভিন্ন স্কুল এটা আমাদের অ্যাডভাইস দিচ্ছে যে বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করো, বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করো, দেখবে কমন পেয়ে যাবে। আরে ভাই কমনের জামানা ক্লাস 10 অব্দি চলে গেছে।
ক্লাস 11 থেকে স্টার্ট হয় হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন। মানে তুই যদি 1000খানা কোশ্চেন প্র্যাকটিস করে যাস, তুই দেখবি একটা কোশ্চেনও কমন আসবে না। এর কারণটা হচ্ছে কি, আমি বারবার বলি যে কনসেপ্ট কমন আসবে কিন্তু কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ কিন্তু ঘুরাবে। এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা, তোরা স্ক্যামও বলতে পারিস, আবার একটা খাসিয়াত বলতে পারিস। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলে দিয়েছে ভাই আমরা কনসেপ্ট যা সিলেবাসের মধ্যে দিয়েছি সেটাই আমরা কপি করব, বাট কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা ঘুরিয়ে দেবো। তাই আমরা গাধার মতন শুধুমাত্র কোশ্চেন বাঞ্চ, স্যাম্পল পেপার শুধুমাত্র সলভ করলে হবে না। আগে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ফ্রম বেসিক টু অ্যাডভান্স। স্যার এই কথাটা কেন লিখলেন যে বেসিক টু অ্যাডভান্স? আমরা ভাবি যে সেমিস্টার 1 তো উপর উপর থেকে পড়লে হয়ে যাবে, হবে না, হবে না। কারণ 2 বছর হলো আমাদের সিলেবাস পাল্টেছে, এক্সাম প্যাটার্ন পাল্টে গেছে। যা দেখলাম, যা রিসার্চ করে দেখলাম যে শুধুমাত্র উপর উপর থেকে পড়লে ভাই হবে না। যদি আমরা সেই কনসেপ্টটা, ধর একটা কনসেপ্ট রয়েছে জার্নাল, আমরা কি করি 20-22খানা জার্নাল পড়ে চলে যাই, হবে না, তাতে হবে না। আমাদের যে ডিপ বা অ্যাডভান্স লেভেলের যে জার্নাল গুলো সেগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, তাই আমি বললাম যে শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করলে হবে না, সিলেবাসকে কমপ্লিট করতে হবে ফ্রম বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, আর আই হোপ তোরা জানিস যে আমাদের ক্লাস 11-এ সেমিস্টার 1-এ সিলেবাসের প্যাটার্ন কি। টোটাল অ্যাকাউন্টেন্সি সেমিস্টার 1-এর টোটাল আমাদের 4খানা ইউনিট পড়তে হবে। ঠিক আছে, ইউনিট নাম্বার 1-এ রয়েছে আমাদের কি, ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং, যেখান থেকে 12 মার্কসের কোশ্চেন আসবে। ঠিক আছে, ইউনিট 2 যেখান থেকে আমাদের কি আসবে, ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস, যেখান থেকে টোটাল 16 নাম্বারে কোশ্চেন আসবে। ইউনিট নাম্বার 3 যেখান থেকে রিজার্ভ অ্যান্ড প্রভিশন, এই চ্যাপ্টারটাও রয়েছে আমাদের, এই টপিকটাও রয়েছে। ঠিক আছে, যেখান থেকে 6 মার্কসের কোশ্চেন আসবে। আর লাস্ট ইউনিট নাম্বার 4 যেখান থেকে বিলস অফ এক্সচেঞ্জ, এই চ্যাপ্টারটি আমাদের পড়তে হবে, যেখান থেকে 6 মার্কসের কোশ্চেন আসবে। তাই আমাদের আগে জানতে হবে যে এক্সাম প্যাটার্ন কেমন। আমরা কি করি, একটা বই কিনি, শুধুমাত্র আমরা কনসেপ্ট শুধুমাত্র র্যান্ডামলি ভাবে পড়ে যাই, এতে সিলেকশন হবে না, এতে ভালো মার্কস হবে না। আমাদের এখন স্মার্ট স্টাডি করতে হবে। স্মার্ট স্টাডি মিন্স ফার্স্ট স্টেপ নাম্বার 1 হচ্ছে কি, স্যার বললো ফ্রম বেসিক টু অ্যাডভান্স কভার দ্য এন্টায়ার সিলেবাস। ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদের ওয়েবসাইটের মধ্যে যা যা সিলেবাস দিয়েছে প্রত্যেকটা ধরে ধরে তার কনসেপ্টকে ক্লিয়ার করে পুরোপুরি বেসিক টু অ্যাডভান্স সিলেবাসকে কভার করতেই হবে। এটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেকেন্ড স্টেপ হচ্ছে কি, আন্ডারস্ট্যান্ড এক্সাম প্যাটার্নস। আমরা কি করি, রিজার্ভ অ্যান্ড প্রভিশন, আমরা দেখলাম যে রিজার্ভ অ্যান্ড প্রভিশন থেকে 6 মার্কসের কোশ্চেন আসবে। আমরা কি করলাম, সেটাকে পুরো ডিপ কনসেপ্ট দিয়ে আমরা পড়লাম। ঠিক আছে, কিন্তু যেখান থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসছে তাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রসেস। যে টপিকের মধ্যে আমরা পড়বো জার্নাল, যেখানে পড়বো আমরা ডেবিট অ্যান্ড ক্রেডিট রুলস, যেখানে পড়বো আমরা রেকটিফিকেশন, যেখানে পড়বো আমরা সমস্ত যে জিএসটি, সেই কনসেপ্ট গুলো পড়বো আমরা, সেখান থেকে টোটাল আমাদের 16 মার্কসের কোশ্চেন আসতে ভাই, 16 মার্কসের। ঠিক আছে, আর আমাদের তো বললাম যে এক্সাম প্যাটার্ন তোরা খুব ভালো করে রিসার্চ করে অ্যানালিসিস করে তোকে বুঝতে হবে। আর যদি না পারিস, এর যে সেকেন্ড যে ভিডিওটা, সেখানে আমি কি করব, সিলেবাসকে পুরোপুরি নিচড় আনবো। নিচড় মানে কি, ডিসকাশন করব যে সিলেবাসের মধ্যে কি কি টপিক পড়তে হবে আর কি কি টপিক আমাদের ছাড়তে হবে। ঠিক আছে, যদি আমরা একবার এটা বুঝে যাই যে কোন কোন কনসেপ্ট আর কোন কোন টপিককে আমাদের পড়তে হবে আর কোন কোন টপিককে আমাদের ছাড়তে হবে, যদি আমরা এটা বুঝে যাই একবার, তাহলে কিন্তু আমাদের যে সাকসেসের যে রাস্তা, মানে 40 আউট অফ 40 পাওয়ার যে রাস্তাটা বহুত ইজি হয়ে যাবে। ঠিক আছে, কারণ অ্যাকাউন্টেন্সি হচ্ছে ভাই একটা সমুদ্র। ঠিক আছে, সেই সমুদ্রের মধ্যে কিন্তু একবার ঢুকে গেলে পুরোপুরি শেষ। তাই আমাদের বুঝতে হবে যে সেমিস্টার 1-এ কতটুকু কনসেপ্ট পড়তে হবে আর কতটুকু কনসেপ্ট আমাদের ছাড়তে হবে। বুঝলাম? তাহলে ফার্স্ট পয়েন্ট কি, সিলেবাস পুরোপুরি কমপ্লিট করতে হবে। সেকেন্ড পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড এক্সাম প্যাটার্ন। এই দুখানা পয়েন্ট খুব মাথায় ঢুকলো গাইস। এবার থার্ড পয়েন্ট,
লেখা আছে ভাই কনসেপচুয়াল ক্ল্যারিটি অন ইচ টপিক। কনসেপচুয়াল ক্ল্যারিটি অন ইচ টপিক, এটা মানে কি? আমি দেখলাম স্কুল হোক, আদার্স কোচিং হোক, বিভিন্ন স্টুডেন্টরা এটাই ভুল করে যে অ্যাকাউন্টেন্সি তো চলো আমরা থিওরি বা জার্নাল একটু মুখস্থ করে মাগাপ করে বমি করে দেবো ওখানে এক্সাম হলের মধ্যে, ঠিক আছে? বাট রুকো যারা, সবার করো। এই যারা অ্যাটিটিউড নিয়ে চলবি তারা কিন্তু ক্লাস 11 সেমিস্টার 1-এ পাস তো করে যাবি, বাট যে হায়ার লেভেল যে কোর্সগুলো বিকম, বিবিএ, সিএ, সিএমএ, সেখানে কিন্তু তোরা পুরোপুরি শেষ হয়ে যাবি, ঠিক আছে? কারণ সেমিস্টার 1 মোর দ্যান একটুখানি কি বলবো ইজি হয়, কিন্তু যখন তোরা উচ্চ মাধ্যমিক দিবি, যখন তোরা ক্লাস 12-এ উঠবি, তখন কিন্তু অ্যাকাউন্টেন্সির লেভেল কিন্তু বাড়বে। সেখানে তোদের এই অ্যাটিটিউডটা জেনারেট করতে হবে যে আমরা ক্লাস 11-এ উঠে গেছি, তাই আমাদের কিন্তু কনসেপ্টের দিকে বেশি ফোকাস করতে হবে, ঠিক আছে? মুখস্থ বিদ্যা সমস্ত আমাদের ক্লাস 10 অব্দি ভাই চলে গেছে, কিন্তু ক্লাস 11 থেকে আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির উপর বেশি পরিমাণে ফোকাস তো করতেই হবে। বুঝলাম পুরোপুরি? তাহলে আই হোপ তোরা থার্ড নাম্বার পয়েন্টটা পুরোপুরি বুঝলি। এবার আমরা নেক্সট পয়েন্টে আসি। দেখ ভাই, আমার ফেভারিট একটা পয়েন্ট, ঠিক আছে, বিশাল ইম্পর্টেন্ট, বিশাল মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট এটা। সেটা হচ্ছে কি যে কিউমুলেটিভ রিভিশন। স্যার কিউমুলেটিভ মানে কি? ক্রমাগত ডেলি রিভিশন করতে হবে। মানে কি? যখন আমি ক্লাসে পড়াই তখন স্টুডেন্টদের এটাই বলি যে তোরা অল্প পড়, বাট রিভিশন করবি বহুত বহুত বহুত। কিন্তু আমরা স্টুডেন্টরা উল্টোটা আমরা অবলম্বন করি, আমরা পড়ি বেশি, রিভিশন করি কম। এটাই হচ্ছে মেন ফেলিয়ারের একটা কারণ, ঠিক আছে? ভালো করে বুঝতে গেলে, ভালো করে কনসেপ্টকে ক্লিয়ার করতে গেলে, ভালো মার্কস পেতে গেলে একটাই হচ্ছে ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে কি অল্প পড়ো আর রিভিশন করো হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। এর নামই হচ্ছে কিউমুলেটিভ রিভিশন। স্যার আমরা রিভিশন করতে চাই, বাট রিভিশনটা করবো কিভাবে? তিনটে প্রসেসে, একটা হচ্ছে ডেইলি, উইকলি, আর একটা হচ্ছে ভাই মান্থলি। স্যার ডেইলি মানে প্রথম কথা হচ্ছে যখন আমি কোনো ক্লাস নেব, ধর আজকে আমি শুরু করলাম বেসিক অ্যাকাউন্টিং টার্মস, পুরোপুরি তোরা 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমি টপিকটা শেষ করলাম, তোরা নোটস বানালি, এবং সেই নোটসটা যখন আমার ক্লাসটা শেষ হয়ে যাবে তখন তোরা কি করবি? সেই নোটসটাকে একবার রিভিশন করবি। এটাই হচ্ছে ডেইলি রিভিশন। মানে যে টপিকটা আমি করাবো সেই টপিকটা তোরা বাড়িতে গিয়ে বা ক্লাসের শেষ হওয়ার পর তোরা সেটাকে রিভিশন করবি। একটা বার মেনে দেখ ভাই, যারা যারা এই প্রসেসটাকে মানবে যে ক্লাস শেষ হবে আর ক্লাসে যা পড়ালো স্যার সেটাকে আমি বাড়িতে বসে বসে রিভিশন করব। আরে ভাই, যখন আমি পড়াবো না তখন আমি প্র্যাকটিক্যাল লাইভ বিভিন্ন গল্পের ছলে পড়াবো অ্যাকাউন্টেন্সিকে কনসেপ্ট দিয়ে, তাই সমস্ত পড়া ক্লাসের মধ্যেই হয়ে যাবে। বাট তার সত্ত্বেও বাড়িতে গিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট বা খুব বেশি হলে 30 মিনিট রিভিশন করতেই হবে, ঠিক আছে? এবার সেকেন্ডে লেখা আছে উইকলি, মানে সপ্তাহে একবার রিভিশন করতেই হবে। স্যার এটার মানে কি? সোম থেকে শনি পুরোপুরি আমরা নতুন নতুন টপিক আমরা বুঝলাম, সোম থেকে শনি পুরোপুরি বুঝলাম যে এই টপিক আমাদের পড়ালো, বেসিক অ্যাকাউন্টিং টার্মস, প্রিন্সিপাল পড়ালো, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়ালো, জার্নাল পড়ালো, রেক্টিফিকেশন পড়ালো, অনেক টপিক আমাদের জয় স্যার কমপ্লিট করে দিয়েছে। বাট শুধুমাত্র সপ্তাহের শেষে মানে সানডেতে আমরা এটা প্ল্যান করে রাখবো যে সানডেতে কোনো প্রকার ক্লাস দেখবো না, সানডেতে আমরা কোনো প্রকার নতুন টপিক করবো না। আজকে মানে সানডেতে শুধুমাত্র সোম থেকে শনি যা যা পড়লাম পুরোপুরি আমরা টোটালটাকে, পুরো সপ্তাহে যা যা পড়লাম সেই সানডেতে আমরা রিভিশন করব, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে ভাই মান্থলি রিভিশন। মান্থলি মানে কি? পুরো মাসে যা তোরা পড়লি সেটাকে একেবারে রিভিশন করতে হবে, ঠিক আছে? আমি বারবার বলছি, কথাটা অড লাগতে পারে, ঠিক আছে, অনেক টিচাররা একটুখানি ওভার হতে পারে এই কথার মাধ্যমে, বাট আমি বলছি গাইস, এই যে লাইনটা যে অল্প পড় আর রিভিশন করবে বেশি, এই লাইনটাকে যারা যারা মেনেছে তারা কিন্তু ভাই সাকসেস পেয়েছে, ঠিক আছে? আমরা এত এত গাদা গাদা বই কিনে আনি,
লাস্ট মোমেন্টে এক্সামের আগে কিছুই পড়তে পারি না, এতে আমাদের পুরোপুরি ডামাডোল হয়ে যায়। ঠিক আছে, তাই আমাদের মাথায় রাখতে হবে কি, যে রিভিশন করব বেশি, পড়বো আমরা অল্প। ঠিক আছে, এটা আমি বলছি। ঠিক আছে, অনেক স্টুডেন্টরা এটাকে ফলো করেছে এবং 40 আউট অফ 40 পেয়েছে। ঠিক আছে, 5th নম্বর পয়েন্ট যেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, নোটস মেকিং করা। আমরা সেটাকেই ফলো করি না। আমরা কি করি, স্যার ক্লাস দেখলাম ইউটিউবের মধ্যে, পিডিএফ দিন, পিডিএফ দিন, পিডিএফ দিন। ভাই সাব, ইউটিউবে এত রকমের টিচার রয়েছে, পিডিএফ পেতে 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 আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পুরোপুরি ভরে যায়। বাট আমরা যে স্টুডেন্ট, আমরা সেটাকে, সেই পিডিএফ কে পড়তেই পারি না। এটা হচ্ছে মেন সমস্যা। কারণ এত আমরা পিপিটি, এত আমরা পিডিএফ চাই, আমরা ভুলে যাই যে নিজের হাতে নোটস করা চরম লেভেলের ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই আমাদের নিজের যে সেলফ নোটস, সেটা আমাদের বানাতে হবে। কোনো প্রকার পিপিটি, কোনো প্রকার পিডিএফ দিয়ে যারা নোটস রিভিশন করে, তারা কিন্তু বেশি সাকসেস পায় না। নিজের হাতে নোটস বানাতে হবে। আমি আমার লাইফে যখন আমি পড়তাম কমার্সকে, আমি নিজের হাতে সেলফ নোটস বানিয়ে পড়তাম। কোনো পিডিএফ, কোনো পিপিটি আমরা দেখতাম না। ঠিক আছে, চালিয়ে এবার হচ্ছে কি, যে নোটসকে স্যার আমরা কিভাবে বানাবো। ফার্স্ট স্টেপ হচ্ছে কি, আমি ক্লাস করাচ্ছি, তার ক্লাস নোটস বানাতে হবে। মানে কি, আমি এই বোর্ডের মধ্যে যদি আমি একটা পয়েন্টও লিখি না, সেটা হচ্ছে এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কথাটা শুনতে অড লাগছে, বাট আমি ক্লাসে যা যা করাবো প্রত্যেকটা জিনিসকে সেলফ নোটস বানাতে হবে, মানে ক্লাস নোটস। ঠিক আছে, সেখান থেকে তোদের একটা শর্ট নোটস বানাতে হবে। স্যার শর্ট নোটস কেন বানাবো? আরে ভাই, অ্যাকাউন্টেন্সির এতগুলো টপিক রয়েছে, প্রত্যেকটা টপিকে যদি আমরা ক্লাস নোট বানাই না, দেখবি এত মোটা হয়ে যাবে। আর সেই মোটা খাতাকে এক্সামের আগে কেউ রিভিশন করতে পারে না। ঠিক আছে, কারণ আমাদের অনেক কিছু সলভ করতে হয়, অনেক এমসিকিউ প্র্যাকটিস করতে হয় এক্সামের আগে। তাই আমাদের এটা করতে হবে যে ক্লাস নোটসের পর আমাদের একটা শর্ট নোটস বানাতে হবে। মানে ধর, আমি ধর জার্নাল ক্লাসের মধ্যে পড়িয়েছি, জার্নালকে আমি ধর টোটাল 6-7খানা পেজ বা ম্যাক্সিমাম 10খানা পেজের একটা নোট দিয়েছি। ঠিক আছে, বা তোরা নোট তৈরি করেছিস। সেই নোটস দেখে তোরা কি করবি, এক পাতার মধ্যে, এক পাতা সিঙ্গেল পেজ এর মধ্যে তোরা কি করবি, নোটস বানাবি। এটাই হচ্ছে শর্ট নোটস। আর শর্ট নোটস দেখেই লাস্ট মোমেন্টে তোকে বানাতে হবে মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপ বিশাল ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। তাই নোটস বানানোর যে প্রসিডিওর, সেটা হচ্ছে কি গাইস, ক্লাস নোটস, সেটা দেখে হচ্ছে শর্ট নোটস, অ্যান্ড লাস্ট মোমেন্টে বানাতে হবে কি, মাইন্ড ম্যাপ। ঠিক আছে, মাইন্ড ম্যাপ। বুঝলাম স্যার, মাইন্ড ম্যাপ এই জিনিসটা কি আবার, মানে কি, ধর আমি এখানে লিখলাম জার্নাল। ঠিক আছে, জার্নাল লিখলাম। এই জার্নালে যতগুলো কনসেপ্ট রয়েছে, যতগুলো মেন মেন এন্ট্রি রয়েছে, যেগুলো এক্সামে আসার মতো, সেগুলো আমি তো বলবো ভাই, সেগুলো তো আমি বলবো। আরে জার্নাল ভাই হাজার হাজার রয়েছে, সমস্ত কি সেমিস্টার ওয়ানে আসবে না? তাই কোনগুলো আসবে, কোনগুলো ইম্পর্টেন্ট আমাদের সেমিস্টার ওয়ানের জন্য, সেগুলো আমি বলবো। আর সেগুলো তোরা একটা মাইন্ড ম্যাপ করে নিবি এইভাবে। ঠিক আছে, পুরোপুরি বুঝলাম। ঠিক আছে, তাহলে আমরা নোটস বানাতে হবে। ঠিক আছে, এবার যে নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে কি, স্যার আমরা বুঝলাম যে কনসেপচুয়াল ক্ল্যারিটি লাগবে, রিভিশন করতে হবে, নোটস বানাতে হবে, কিন্তু আমরা কি বুঝতে পারবো যে আমাদের কনসেপ্ট সত্যি ক্লিয়ার হচ্ছে কিনা? এর জন্য আমাদের হেল্প করতে আসবে একটা পয়েন্ট, যার নাম হচ্ছে কি, এনাফ প্র্যাকটিস। এনাফ প্র্যাকটিস মানে হচ্ছে কি, তোদের এই অ্যাটিটিউডটা মাথায় রাখতে হবে যে আমাদের এক্সাম হলে কনসেপ্টের মাধ্যমে কোশ্চেন আসবে না। ভালো করে বুঝবি, একটু লাইনটাকে বোঝ। কনসেপ্ট কখনো আমাদের চাইবে না, আমাদের কোশ্চেনের মাধ্যমে কনসেপ্ট চাইবে। এটা হচ্ছে মেন কথা। কি বললাম, আমরা কি করি, সারাক্ষণ একটা খাতার মধ্যে কনসেপ্টকে লিখি, সেই কনসেপ্টটাকে বারবার পড়ি। আমরা কি ভাবি যে কোশ্চেন প্র্যাকটিস করার দরকার নেই, শুধু কনসেপ্ট পড়ে যাই, সেটাই নাকি আমাদের এক্সাম হলে চলে আসবে। আরে কনসেপ্ট তো কমন আসবে, বাট মেন কোশ্চেনের মাধ্যমে কনসেপ্টটাকে তোকে চাইবে। তাহলে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনকে প্র্যাকটিস করতে হবে। আর যারা যারা শুধুমাত্র
কনসেপ্টের পরে বারবার প্র্যাকটিস করে গেছে, তারা কিন্তু সেই কনসেপ্টটাকে আরো বিল্ড করতে পারবে, বাড়াতে পারবে সেই কনসেপ্টকে। শুধুমাত্র খাতার নোট দেখলাম যে জার্নালের এই রুলস, জার্নালের এই ফরম্যাট, শুধু এই দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে কোশ্চেনকে। যত আমরা ম্যাক্সিমাম কোশ্চেন প্র্যাকটিস করব, তত আমাদের রিভিশন আরো বেটার হবে, তত আমাদের কনসেপ্ট ক্ল্যারিটি আরো হাই হবে। ঠিক আছে, তাই আমাদের ফোকাস রাখতে হবে কি, এনাফ প্র্যাকটিস। যতটা প্র্যাকটিস দরকার ততটা আমাদের প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, এবার আমার একটা পার্সোনালি ফেভারিট একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি মক টেস্ট। ঠিক আছে, মক টেস্ট হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, দেখ ভাই, আমাদের 40 মার্কসের কোশ্চেন আসবে। কত মার্কসের গাইস? 40 মার্কসের। ঠিক আছে, এবার কখনো দেখেছিস যে আমরা যে চ্যাপ্টার ওয়াইজ যে বাড়িতে পড়ছি সেরকম সিকোয়েন্স ওয়াইজ কোশ্চেন আসবে? কখনো সম্ভব না। যখন তোরা 40 মার্কসে যখন তুই কোশ্চেনটা দেখবি, তখন তুই দেখবি যে পুরো মিক্স কোশ্চেন আসছে। মানে কি, প্রথম যে কোশ্চেন নাম্বার 1 দেওয়া হয়েছে রেকটিফিকেশন অফ এরর্স এর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 যেখানে দেওয়া হয়েছে জার্নালের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 যেখানে দিয়েছে বিলস রিসিভেবল কার কাছে থাকে, এই ডকুমেন্টটা কার কাছে থাকে, তার মানে বিলস অফ এক্সেল থেকে কোশ্চেন এসছে, হ্যাঁ কি না? তার মানে কি, আমাদের এক্সামে মিক্স কোশ্চেন আসবে। তার জন্য সেই এক্সামের যে পরিবেশটাকে অ্যাকোয়ার করার জন্য আমাদের বেশি মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, বেশি মক টেস্ট দিতে হবে। আর এই মক টেস্টকে দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, আর একটা হচ্ছে ভাই মিক্সড মক টেস্ট। স্যার চ্যাপ্টার ওয়াইজ মানে কি? ধরুন আমি আজকে একটা চ্যাপ্টার পড়ালাম যার নাম হচ্ছে ধরুন জিএসটি। এই জিএসটি যখনই আমি শেষ করলাম ক্লাসটাকে, সেই জিএসটি রিলেটেড মিনিমাম 50 কোশ্চেন সলভ করতেই হবে। মিক্সড, জিএসটির মিক্সড আমাদের চ্যাপ্টার ওয়াইজ। আমি জিএসটি শেষ করলাম, জিএসটির রিলেটেড 50 কোশ্চেন সলভ করতেই হবে। এবার আপনি বলেন মিক্সড মানে কি? চ্যাপ্টারের মধ্যে মিক্স থাকে, মানে ফার্স্টে জিএসটির থিওরি কোশ্চেন, জিএসটির প্র্যাকটিক্যাল কোশ্চেন, জিএসটির আমাদের জার্নাল এন্ট্রিজ, সমস্ত মিক্স টাইপের, মানে জিএসটি রিলেটেড 50 কোশ্চেন মিনিমাম আমাদের সলভ করতে হবে জিএসটি চ্যাপ্টারটাকে শেষ করার পর। মানে কি, একটা চ্যাপ্টার হবে তার মক টেস্ট, আর একটা চ্যাপ্টার হবে তার মক টেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। আর যখন ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের দিতে হবে মিক্সড মক টেস্ট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাট গাইস এই জায়গাতে অনেকে ভুল করবে। দেখ কেন? প্রথম হচ্ছে যে যখনই স্টুডেন্টরা মক টেস্ট দেয়, প্রত্যেকটা স্টুডেন্ট মিনিমাম 70% স্টুডেন্ট এটা জানেই না যে মক টেস্ট দেওয়ার অ্যাকচুয়ালি পারপাসটা কি, বা কিভাবে অ্যানালিসিস করতে হয় মক টেস্ট দেওয়ার পর। যেমন ধর আমি একটা স্টুডেন্ট, আমি একটা মক টেস্ট দিলাম অ্যাকাউন্টেন্সির আজকে 40-তে। ঠিক আছে, আমি ধর পেলাম 40-তে 30। এক্সাম্পল ধর আমি 30 পেলাম। আমি মানে মিনিমাম ধর 50%-এর বেশি স্টুডেন্টরা কি ভুল করবে? ও 30 পেয়েছি, ও হাঁটাও, আবার সেকেন্ড মক টেস্ট দেবো, তখন ঠিক হয়ে যাবে। এটা সব থেকে রং প্রসিডিওর মক টেস্ট দেওয়ার। আমাদের বুঝতে হবে যে আমি তো 40-তে 30 পেয়ে গেছি, বাট বাকি যে 10 মার্কস যে আমি পেলাম না, কেন পেলাম না? কোন কোন চ্যাপ্টারের জন্য আমি এই 10 মার্কস পেলাম না, সেই চ্যাপ্টার গুলোকে উঠাতে হবে, সেগুলোর ক্লাস দেখতে হবে এবং তার পুরোপুরি কনসেপ্টকে ক্লিয়ার করে দেন সেকেন্ড মক টেস্টে জাম্প করতে হবে। বাট যদি আমরা সেই ভুলটা করি যে 30 পেয়েছি, চলো সেকেন্ড মক টেস্টে আমরা জাম্প করি না, একটা মক টেস্ট দেওয়ার পর তার রিসার্চ করতে হবে যে আমার যে 10 মার্কস কাটলো ওটা কেন কাটলো, কেনই বা কাটলো, কোন কনসেপ্টকে না শেখার জন্য আমাদের 10 মার্কস কেটে গেল। প্রত্যেকটা এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রিসার্চ। ঠিক আছে, আর এটা করলে মক টেস্ট কিন্তু ভালো হবে। ঠিক আছে, চলি এবার হচ্ছে গাইস
যে 7 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট, ইভ্যালুয়েট ইয়োর সেলফ টাইম টু টাইম। এটা মানে কি স্যার? আমরা তো পড়ছি, আমরা সকালবেলা উঠে ক্লাস দেখছি, নোটস বানাচ্ছি, বিকেল বেলা আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি, চলছে ভালো করেই লাইফটা ভাই চলছে। বাট একটু বুঝতে হবে যে আমরা যা পড়ছি, আমি যে এমসিকিউ প্র্যাকটিস করছি, সত্যি কি আমার মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে কি? সত্যি কি আমি 40/40 পাওয়ার যোগ্য কি? সমস্ত ইভ্যালুয়েট করতে হবে, যে রিসার্চ করতে হবে যে যে কন্টেন্ট আমরা পড়ছি সেগুলো সাফিসিয়েন্ট কিনা, সেগুলো এনাফ কিনা সেমিস্টার 1 এর জন্য, বা আমি যে অ্যাপ্রোচ নিয়ে পড়ছি অ্যাকাউন্টেন্সিকে সেগুলো ঠিকঠাক কিনা, একটু নিজেকে ইভ্যালুয়েট করতে হবে টাইম টু টাইম। ঠিক আছে? তাহলে টোটাল 7খানা পয়েন্ট যদি তোরা খুব ভালো করে মেনে থাকিস, আমি ভাই কথা দিচ্ছি অ্যাকাউন্টেন্সি তোদের লাইফে বহুত 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 পরিমাণে ইন্টারেস্টিং হবে। অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল এক্সাম সেমিস্টার 1 সেখানে কিন্তু 40/40 কিন্তু উঠবে উঠবে উঠবে। বাট স্যার আপনি তো বলে দিলেন 7খানা পয়েন্ট, আপনি বলে দিলেন, বাট আপনি আমাদের জন্য কি কি করবেন? এটাই তো লাস্ট গিফট তোদের জন্য। কারণ সোম ক্লাসরুমের মধ্যে আমি ফার্স্ট টাইম আসলাম কমার্স পড়ানোর জন্য, আর তোদের জন্য একটা বিরাট ধামাকা একটা গিফট নিয়ে এসেছি, যে এই 7খানা পয়েন্ট আমি বলে চলে গেলাম, বাট তোদের জন্য, এই যে ভাই অ্যান্ড বোনদের জন্য কি কি আমরা করব, কি কি আমরা প্ল্যান করলাম তোদের জন্য, এবার দেখ। মানে মাই কমিটমেন্ট টু ইয়োর সাকসেস, আমার কি কি কমিটমেন্ট থাকতে পারে তোদের সাকসেসের পথে। চালিয়ে স্টার্ট করি সেই গিফট গুলোকে। চালি দেখ, এই যে সেই গিফট, এই যে সেই গিফট যেটা আমরা প্ল্যান করলাম ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য। কি কি স্যার প্ল্যান? তোদের জন্য নেক্সট উইক বা এই উইক থেকে নাকি স্টার্ট হয়ে যাবে এক্সপেক্টেড। এটা হচ্ছে কি, তোদের জন্য আমি প্রত্যেকটা অ্যাকাউন্টেন্সি টপিকের উপর ওয়ান শট কনসেপ্ট ক্লাসেস আনবো। মানে ধর বেসিক অ্যাকাউন্টিং টার্মস, এই যে টপিকটা একটা ক্লাসের মধ্যে ফুল যতগুলো বেসিক অ্যাকাউন্টিং টার্মস রয়েছে পুরো সম্পূর্ণ আমরা কনসেপ্ট দিয়ে প্র্যাকটিক্যাল লাইফকে রিলেট করিয়ে পুরো লজিক্যাল ভাবে পুরোপুরি আমরা ক্লাসকে শেষ করব। মানে প্রত্যেকটা টপিক মাস্টার এভরি চ্যাপ্টার উইথ ওয়ান শট কনসেপ্ট ক্লাসেস। প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা মাস্টার করব তোদের ওয়ান শট কনসেপ্ট ক্লাসেসের মাধ্যমে। ঠিক আছে? এটা হচ্ছে ভাই ফার্স্ট গিফট। সেকেন্ড হচ্ছে স্যার আমরা তো ওয়ান শট ক্লাসের মাধ্যমে কনসেপ্ট তো ক্লিয়ার করলাম, বাট এমসিকিউ তো প্র্যাকটিস করান। সেকেন্ড, টপিক ওয়াইজ এমসিকিউ ম্যারাথন সেশন। টপিক ওয়াইজ মানে কি, জার্নাল শেষ করলাম তার 50-100 কোশ্চেন আমরা সলভ করব এই ইউটিউবের মধ্যে দাঁড়িয়ে পুরো ফ্রিতে। ঠিক আছে? টপিক ওয়াইজ এমসিকিউ ম্যারাথন সেশন। ঠিক আছে? মানে একটা চ্যাপ্টার কমপ্লিট করব, তার এমসিকিউ ম্যারাথন সেশন আসবে। হতেও পারে পুরোপুরি ওয়ান শট কনসেপ্ট ক্লাসেস দেওয়ার পর আমরা সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ম্যারাথন আনবো, কিন্তু আমরা করব। ঠিক আছে? প্ল্যান ভাই চলছে তোদের জন্য। ঠিক আছে? কারণ আমাদের একটাই টার্গেট 40/40, মানে কি মিনিমাম 40 তো পেতেই হবে। ঠিক আছে? মিনিমাম 40-তে 40 পেতেই হবে। ঠিক আছে? দেখ লাস্ট যেটা সেটা হচ্ছে কি, প্রিমিয়াম এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট। মানে কি, শুধু বাজার চলতি মক টেস্ট আনলাম কিনে টাকা খরচ করে আমরা মক টেস্ট দিলাম। আমরা কি ভাবছি এই মক টেস্ট দিলেই নাকি এক্সাম ক্লিয়ার হয়ে যাবে এবং এক্সামে 40 পেয়ে যাব। হবে না, মক টেস্ট তো দিতেই হবে, কিন্তু প্রিমিয়াম লেভেলের মক টেস্ট দিতে হবে, এক্সাম ওরিয়েন্টেড, প্রিমিয়াম এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট আমাদের দিতে হবে। ঠিক আছে? বাজার চলতি অনেক রকমের স্যাম্পল পেপার পাওয়া যায়, ওগুলো হচ্ছে ভাই দরকার নেই। ঠিক আছে? আমি তৈরি করব সেই প্রিমিয়াম লেভেলের মক টেস্ট গুলোকে, সেগুলো তোরা স্টেপ বাই স্টেপ অ্যাপে আপলোড হবে, তোরা ভাই অ্যাটেন্ড করবি। ঠিক আছে? আর যে 7খানা পয়েন্টস আমি করালাম, সেই 7খানা পয়েন্টসকে যদি একটা বার এই 2 মাস যদি আমরা মানি, আমি তো বলছি ভাই 40/40 আসবে আসবে আসবে। আর লাস্ট যে পয়েন্টটা, এই 3টে গিফট কিন্তু ভাই নেক্সট উইক থেকে কিন্তু ভাই স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে গাইস আজকে আমরা শেষ করলাম সেই সেশনটাকে।
আর নেক্সট যে ভিডিওটা সেখানে আসবে হচ্ছে পুরোপুরি সিলেবাস ডিসকাশন, ঠিক আছে?